ডেটা ইন্টারপ্রিটেশন, জিআরইতে অনেক স্টুডেন্ট এখানে একটু ডিফিকাল্টি ফেস করে এবং ভালোই ডিফিকাল্টি ফেস করে, কারণ হচ্ছে এই সেকশনটাতে টাইম একটু বেশি যায়। এখন কেন টাইমটা বেশি যায় এর কয়েকটা কারণ যদি আমি বলি। এক হচ্ছে এইটাতে যথেষ্ট পরিমাণ প্রিপারেশন ছিল না। যেমন আমরা আদার্স যে সেকশনগুলো পাই জিআরইতে, এই সেকশনগুলোতে হচ্ছে আমাদের এই স্কুল লেভেল থেকে ওই টপিকস গুলোর উপর কিছুটা আইডিয়া আছে। অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, ফাংশন, ফ্র্যাকশন, জিওমেট্রি, সব সেকশনে আমাদের মোটামুটি একটা ভালো আইডিয়া ছিল। বাট ডেটা ইন্টারপ্রিটেশনটা আমি ঠিক জানি না স্ট্যাটিস্টিক্সে কতটুকু পড়ানো হয়। বাট স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্টরাও হয়তো এখানে ডিফিকাল্টি ফেস করে যে এই টাইপের কোশ্চেন কম সময়ে সলভ করতে হবে। মেইন প্রবলেমটা হচ্ছে ডেটাটাকে আপনার কোন একটা গ্রাফ থেকে খুঁজে আনতে হবে। ওকে, এই টাইপের কোশ্চেন আমরা নর্মালি ফেস করি নাই আগে। তো এই টাইপের যথেষ্ট পরিমাণ কোশ্চেন বিভিন্ন ম্যাটেরিয়ালে নাই। সবচেয়ে মানে বেশি পড়া হয় যে ম্যাটেরিয়ালটা, ম্যানহাটন 5LB, এটাতে অ্যারাউন্ড 40 to 50 কোশ্চেন্স আছে যে আপনার ডেটা ইন্টারপ্রিটেশনের উপর। নোভা ম্যাথ বাইবেল, এইখানে ডেটা ইন্টারপ্রিটেশনের উপর কোশ্চেনই পাইনি। বাট মাগুসে মোটামুটি ভালো ম্যাটেরিয়ালস আছে, অ্যারাউন্ড 110 ডেটা ইন্টারপ্রিটেশন কোশ্চেন মাগুসে পাবেন। বাট সবচেয়ে ভালো সোর্স হচ্ছে জিআরই বিগ বুক। জিআরই বিগ বুকে হচ্ছে প্রতিটা সেকশনই আপনার 5টা করে ডেটা ইন্টারপ্রিটেশন কোশ্চেন আছে। আর হচ্ছে টোটাল টেস্ট যেহেতু 27 টেস্টে যদি 2টা করে সেকশন থাকে, প্রতি সেকশনে 5টা করে কোশ্চেন, তাহলে 5 × 2 = 10, 270। দুই একটা সেকশনে না থাকতে পারে, বাট 250+ কোশ্চেন্স আমি ওইখান থেকে পাবো। মোটামুটি ভালো একটা সোর্স। ওকে, তাহলে আপনারা ওইটা থেকে ট্রাই করতে পারেন। তাহলে কি কি ম্যাটেরিয়াল পড়তে পারেন? ফার্স্ট আপনি ট্রাই করবেন 5LB, ম্যানহাটন 5LB। সেকেন্ড হচ্ছে মাগুস। তাহলে এখানে আপনি স্টাডি করতেছেন অ্যারাউন্ড 40 কোশ্চেন্স, মাগুসে স্টাডি করতেছেন 110। তারপর হচ্ছে আপনি যখন যাবেন জিআরই বিগ বুক, এখানে অ্যারাউন্ড 250 কোশ্চেন্স। এই কোশ্চেন গুলো যদি আপনি সলভ করার যথেষ্ট টাইম পান, জিআরই বিগ বুক থেকে আপনি প্রিপারেশনটা নিলে আপনি মোটামুটি ভালো একটা কনফিডেন্স পাবেন, খুবই ভালো একটা কনফিডেন্স পাবেন। কারণ হচ্ছে ওখানে আপনি অলরেডি যথেষ্ট পরিমাণ কোশ্চেন প্র্যাকটিস করছেন। আচ্ছা, আর এই কোশ্চেন গুলো প্র্যাকটিস করা থেকে আপনার যে বিষয়টা কাজে লাগবে বেশি, যে কিভাবে ডেটা গুলা কোশ্চেন থেকে ফাইন্ড আউট করতে হয়, আপনি এইটা শিখে যাবেন। আমাদের টার্গেট হচ্ছে ডেটা গুলাকে ফাইন্ড আউট করা। ওকে, আর ডেটা ইন্টারপ্রিটেশন কোশ্চেন গুলো একটু ডিফিকাল্ট মনে হয় শুধুমাত্র এই কারণেই যে ডেটা ফাইন্ড আউট করতে অনেক অনেক বেশি সময় নেয়, কেউ খুব ফাস্ট ধরতে পারে। বাট বিষয়টা আপনার নিজেকেই ডেভেলপ করতে হবে। ওকে, আর এইখানে আপনি কোনো নতুন ফর্মুলা পাবেন না, কোনো নতুন ফর্মুলা এখানে নাই ডেটা ইন্টারপ্রিটেশনে। বাট আপনার হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলেন, আমাদের স্ট্যাটিস্টিক্সের যে আদার্স বিষয়গুলো ছিল, নর্মাল ডিস্ট্রিবিউশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপর হচ্ছে পার্সেন্টাইল, পার্সেন্ট রেশিও, তারপর হচ্ছে এভারেজ, ওয়েটেড এভারেজ, ওই সকল কিছু থেকে কোশ্চেন আপনাকে ডেটা ইন্টারপ্রিটেশনে দেওয়া হবে। এখন আমাদের কিছু চার্ট নিয়ে কথা বলি, কি কি ধরনের চার্ট হইতে পারে। আচ্ছা, এগুলো হচ্ছে মোটামুটি চার্টের নাম। ট্রাস্ট মি, কোন চার্টের কি নাম আপনার জানা না থাকলেও কোনো সমস্যা নেই। ওকে, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি। এটার নাম হচ্ছে পাই চার্ট। একটা সার্কেল থাকবে, সার্কেল থেকে ডিভাইড করে দিবে কোন অ্যাঙ্গেলে কত পার্সেন্ট ডেটা আছে। আচ্ছা, এটা হচ্ছে বার চার্ট, এটা কলাম, এটা লাইন, এটা এরিয়া। ওকে, এটা আমাদের জিআরই তে থাকে, বার চার্ট থাকে, কলাম থাকে, লাইন থাকে, এরিয়া খুব কম কোশ্চেনে এরিয়াটা পাইছি মনে হয়, আমি মেবি পাইও নাই, বাট এরিয়াটা থাকতে পারে আর কি, সম্ভাবনা যদিও কম। বাট এটা থাকবে না জিআরই তে, আমি পাইনি কোনো মেটেরিয়ালসে কোনো কোশ্চেনে এই ডেটা চার্টটা পাইনি। ওকে, বাবল চার্ট এটা থাকতে পারে, স্পাইডার এন্ড রাডার এইটা কোথাও নাই, এটা যে এই চার্টটা ইটিএস ইউজ করে না, আমি দেখিনি আর কি। তারপর হচ্ছে স্ক্যাটার, এটা থাকে, এটা যেটাতে থাকে। বাবল চার্ট থাকতে পারে, কম্পারিজন চার্ট এইটাও থাকতে পারে, খুবই কম্পারিজন চার্ট বা বার চার্ট কাছাকাছি। ওকে,
থাকতে পারে, বাট সংখ্যা খুবই কম, খুবই রেয়ার। আর হচ্ছে স্ক্যাটার্ড বার চার্ট, এটা থাকে, আর এটা থাকে না। ওকে, আচ্ছা, কোন চার্টের কি নাম আপনার না জানলেও কোনো সমস্যা নেই, বাট কিভাবে কাজ করতে হয় এই কিছু ডেটা চার্ট নিয়ে আপনার কিছু কাজ করলেই মোটামুটি বিষয়টা চলে আসবে। আর হচ্ছে যেহেতু আপনার ভেতরে ডিফিকাল্ট ক্যালকুলেশন থাকবে না, ট্রাস্ট মি, ডিফিকাল্ট ক্যালকুলেশন থাকবে না, বাট ডেটা ফাইন্ড আউট করতে যার কম সময় লাগবে সে ফার্স্ট হবে, মানে ফার্স্ট সলভ করতে পারে। আর যারা হচ্ছে ডেটা খুঁজতেই সময় বেশি লাগবে তার তো এখানে অনেক টাইম চলে যাবে। আচ্ছা, যারা হচ্ছে আমরা ডেটা ইন্টারপ্রিটেশন কোশ্চেনে এমনিতেই ভয় পাই, ভয়টা দূর করতে হলে এই ম্যাটেরিয়াল গুলো সলভ করতে হবে, বা যতটুকু পারেন। এখন কথা হচ্ছে যে কেউ হয়তো ডেটা ইন্টারপ্রিটেশন কোশ্চেন কারেক্ট করতে পারে হয়তো শুধুমাত্র 5 LP সলভ করে, অল্প কিছু ম্যাটেরিয়াল থেকে কোশ্চেন প্র্যাকটিস করেই সে ডেটা ইন্টারপ্রিটেশন কোশ্চেন সলভ করতে পারে। বাট আপনি অনেক বেশি পড়ছেন, তাও এখনো হচ্ছে না, কিন্তু অন্য কারোর সাথে কম্পেয়ার করলে লাভ নাই। আপনাকে ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার হচ্ছে। আপনি যতক্ষণ না পর্যন্ত সলভ করতে পারতেছেন ততক্ষণ পর্যন্তই আপনার এই টপিকের উপর প্র্যাকটিস করতে হবে। আরেকজনের সাথে কম্পেয়ার করে কোনো কাজ হবে না। ওকে, যেহেতু আমরা ইটিএস এর এখানে যা বলতে পারবো না ওই লোকটা এত কম ম্যাটেরিয়াল পড়ছে বাট ও এত স্কোর পাইলো আমি কেন পাই নাই, এই ধরনের যেহেতু কোনো কোশ্চেন করার সুযোগ নাই, যতক্ষণ না পর্যন্ত আপনার এখানে সলভ না হচ্ছে আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে। আদার্স ম্যাটেরিয়ালসও খুঁজতে পারেন, পরবর্তীতে আরো আদার্স ম্যাটেরিয়ালস আছে। ওকে, আবার হচ্ছে আপনার এরপরও হচ্ছে কিছু ম্যাটেরিয়ালস থাকে আপনার যে শুধু ডেটা ইন্টারপ্রিটেশনের উপরই কিছু বই পাওয়া যায়, খুব কম সংখ্যক। অনলাইনে আপনি ডকুমেন্ট পাবেন কিছু জিআরইর ওই স্ট্যান্ডার্ডের ডেটা ইন্টারপ্রিটেশন কোশ্চেন, ওগুলো যদি আপনার দরকার হয়, আশা করি দরকার হবে না, কারণ এগুলো সলভ করার পরে আপনি অনেক মক টেস্ট পাবেন, ওই মক টেস্ট গুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে যারা হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন টাইম বেশি নেন তাদের জন্য বলতে পারি আপনি ডেটা ইন্টারপ্রিটেশন কোশ্চেন গুলো লাস্টে আনসার করবেন। মনে করেন যে আপনি 1 থেকে স্টার্ট করলেন, আপনি 13 14 পর্যন্ত চলে আসলেন, যখন ডেটা ইন্টারপ্রিটেশন কোশ্চেন গুলো আসতেছে 14 15 16 17, ওকে, তিনটা আসতে পারে চারটা আসতে পারে। ওকে, যখন এটা আসতেছে আপনি এটা জাস্ট স্কিপ করে যান, জাস্ট স্কিপ করে যান, পরবর্তীতে ব্যাক করতে পারবেন। ওকে, যখন স্কিপ করে যাচ্ছেন, কারণ হচ্ছে লাস্টে আপনার 18 19 20 এই কোশ্চেন গুলো থাকবে আপনার ওই কিছু কোশ্চেন 19 বা 20, এখানে বেশিরভাগ কোশ্চেন থাকে নিউমেরিক এন্ট্রি। আপনি যে র্যান্ডম একটা অ্যান্সার চুজ করে দিবেন এটা সুযোগ নাই, আপনাকে ক্যালকুলেশন করে টু দা পয়েন্ট একদম স্পেসিফিক অ্যান্সারটা লিখতে হবে, বক্সে স্পেসিফিক অ্যান্সারটা লিখতে হবে, তাহলে আপনি মার্কস পাবেন। ওকে, আবার এইখানে কোশ্চেনগুলো এতটা হার্ড থাকে না। আপনি যদি ডেটা ইন্টারপ্রিটেশন কোশ্চেনের টাইম বেশি কিল করে ফেলেন তাহলে লাস্টে যা দেখবেন আপনার টাইম আছে 3 মিনিট, কোশ্চেন বাকি আছে তিনটা, তখন মনে হবে 3 মিনিট আমি তিনটা কোশ্চেন কিভাবে সলভ করবো, এই প্রেসারে আপনি আর কিছু করতে পারবেন না। তখন দেখা যাবে তিনটা মাঝে আপনি দুইটা অ্যান্সারই র্যান্ডম চুজ করতে হচ্ছে। ওকে, তাহলে আপনি যদি ম্যাথে স্লো থাকেন বা ডেটা ইন্টারপ্রিটেশনে আপনার প্রবলেম থাকে, আপনি এই সেকশনটাকে জাস্ট স্কিপ করে যান, লাস্টে গুলো অ্যান্সার করে এখানে ব্যাক করেন। তারপর যদি দেখবেন যে আপনি চারটা কোশ্চেনের জন্য হাতে 10 মিনিট সময় আছে, চারটা কোশ্চেনের জন্য 10 মিনিট বা 12 মিনিট সময় আছে, এইটা খুব একটা প্রেশার দিবে না। বাট এই 12 মিনিট যদি আপনি আগে স্পেন্ড করেন, লাস্টে যদি 3 মিনিট বা 4 মিনিট এখানে পান, তখন কিন্তু এটা খুবই একটা মানে খুবই একটা প্রেশার বিষয় হয়ে যাবে। ওকে, আর যারা হচ্ছে যারা ম্যাথে কনফিডেন্ট তাদের জন্য বলবো আপনি হচ্ছে একদম প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আপনি যেভাবেই কোশ্চেনটা, আপনি যদি ম্যাথে কনফিডেন্ট থাকেন, আপনার মক টেস্টের স্কোর যদি অ্যারাউন্ড 164 থেকে 164 প্লাস যদি থাকে, এর উপর যদি থাকে অন অ্যাভারেজ, একটা দুটা টেস্টে না, লাস্টের দিকে যা যদি আপনি দেখেন যে লাস্টের 5 or 6 টেস্টে অন অ্যাভারেজ আপনার সবসময় এর উপর ছিল, 165 এর উপর ছিল মক টেস্টে, দেন আপনি প্রত্যেকটা কোশ্চেনই সিকোয়েন্সিয়ালি যাইতে পারেন। আপনি মাঝখানে ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্সার করবেন, লাস্টে যে তিনটা কোশ্চেন অ্যান্সার করবেন, তারপরও আপনার দেখা যাবে ফার্স্ট সেকশনে আপনার অ্যারাউন্ড 22 থেকে 25 মিনিটে টেস্ট শেষ। ফার্স্ট সেকশন এতটুকু টাইমে শেষ, সেকেন্ড সেকশন হয়তো আপনার 28 থেকে 30 বা 31 মিনিট লাগতে পারে। সেকেন্ড সেকশন আপনি যদি ফার্স্ট সেকশন ভালো করবেন, সেকেন্ড সেকশন কোশ্চেন একটু হার্ড থাকবে, দেন টাইম একটু বেশি লাগবে। ওকে, আপনি ডেটা ইন্টারপ্রিটেশন যদি মাঝখানে আনসার করেন আপনার প্রবলেম হবে না, যদি লাস্টে আনসার করেন তাও সমস্যা হবে না। ওকে, তাহলে
যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আর কিভাবে ডেটা ইন্টারপ্রিটেশন কোশ্চেনগুলো অ্যান্সার করব এইটা আমরা আজকে একটু ডিসকাস করব। ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে আপনি কোশ্চেনটা নেবেন। মনে করেন একটা কোশ্চেন যদি আমি নিই, এটা হচ্ছে আমাদের 5LB একটা কোশ্চেন। কোন একটা কোশ্চেন ফার্স্ট যখন নেবেন, টোটাল ডেটা সেটটাকে, খুবই ইম্পর্টেন্ট বিষয়, মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন কিভাবে অ্যাপ্রোচ করবেন ডেটা ইন্টারপ্রিটেশন কোশ্চেন। ওকে, ফার্স্ট আপনি ডেটা গ্রাফটাকে একটু দেখবেন, বাট ডিপলি দেখার দরকার নাই। টাইটেল গুলা দেখবেন, ম্যানুফ্যাকচারিং ডিফেক্টস অ্যাজ এ ফাংশন অফ মেশিন অপারেটরস এক্সপিরিয়েন্স। ওকে, তাহলে এখানে আমাদের ম্যানুফ্যাকচারিং ডিফেক্টস নিয়ে একটা কথা বলতেছে, আর এইদিকে একটা স্কেল আছে ডিফেক্টিভ পার্টস পার 1000 মেশিন অপারেটরস এক্সপিরিয়েন্স, আর একটা এভারেজ লাইন আছে। ওকে, এই গ্রাফটাকে আপনি 10 to 15 সেকেন্ডে দেখবেন। যা টাইটেল গুলা, মেইনলি টাইটেল গুলা দেখবেন, ইন ডেপথ দেখার দরকার নাই। আপনি এটা কেন দেখতেছেন, কারণ হচ্ছে আপনি কোশ্চেনে যখন পড়বেন তখন দেখা যাবে এই টাইটেল সম্পর্কে লেখা থাকবে, এই টাইটেল সম্পর্কে লেখা থাকবে। মনে করেন অন এভারেজ, আমি যদি এই এভারেজ লাইনটা না দেখতাম, এখানে একটা এভারেজ লেখা আছে, এই এভারেজটা যদি আমি না দেখতাম, তাহলে যখনই বলতেছে অন এভারেজ, তাহলে আমার মাথায় আসতো হয়তো এই পয়েন্ট গুলার এভারেজ বের করতে হবে। ঠিক আছে, কিছু নাম থাকবে, মানে আপনি কোশ্চেনের মাঝে যেন এইটা কোন একটা নাম ধরতে পারেন, তার জন্য 10 to 15 সেকেন্ড ডেটা সেটটাকে দেখবেন। ওকে ফাইন, তারপর আপনি চলে যাবেন কোশ্চেনে। কোশ্চেন থেকে কোন বিষয়টাতে আপনাকে, কোন বিষয়টা থেকে আস্ক করা হচ্ছে, দেন ওটাতে ব্যাক করবেন। আমি যদি এই কোশ্চেনটা দেখি, অন এভারেজ দ্য মেশিন অপারেটরস দ্যাট প্রডিউস দ্য ফিউয়েস্ট ডিফেক্টিভ পার্টস পার 1000, তাহলে অন এভারেজ এই লাইনটা ছিল এভারেজ লাইন। এই লাইনে যারা হচ্ছে প্রডিউস ফিউয়েস্ট ডিফেক্টিভ পার্টস, সবচেয়ে কম ডিফেক্টিভ পার্টস, তাহলে ডিফেক্টিভ পার্টস ছিল এইদিকে স্কেল, আমি উপরের দিকে যাব, ডিফেক্টিভ পার্টস বাড়তে থাকবে। ওকে, তাহলে যারা এভারেজ লাইনে সবচেয়ে কম ডিফেক্টিভ পার্টস প্রডিউস করছিল, তাহলে কোথায় সবচেয়ে কম আছে, এই দিকে, একদম এই পয়েন্টে, এইটাই সবচেয়ে কম। ওকে, হ্যাভ হাউ মেনি আওয়ার্স অফ এক্সপিরিয়েন্স, তাদের কত আওয়ার্স এর এক্সপিরিয়েন্স ছিল, তাহলে এক্সপিরিয়েন্স হচ্ছে এই পজিশনে যে ছিল তার এক্সপিরিয়েন্স হচ্ছে 16,000, মেশিন অপারেটরস এক্সপিরিয়েন্স ইন আওয়ার্স, তাহলে 16,000, এইটাই হচ্ছে অ্যান্সার। কোশ্চেন হচ্ছে আপনাকে ডেটাটা ফাইন্ড আউট করতে হবে, দ্যাট মিন্স ডেটাকে আপনার কোশ্চেনে ইন্টারপ্রেট করতে হবে, নামটা ওইভাবেই আসছে। ওকে, তারপর যদি আমি দেখি পরের কোশ্চেনটা, অন এভারেজ দ্য ডিফেক্টিভ পার্ট রেট ইজ ইকুয়াল ফর মেশিন অপারেটরস ফর 12,000 আওয়ার্স and with approximately how many hours of experience? সেকেন্ড সেকেন্ড ইম্পর্টেন্ট টিপস হচ্ছে, আপনি যতক্ষণ না পর্যন্ত কোশ্চেনটা বুঝতেছেন কোশ্চেনে কি করতে বলছে, যতক্ষণ না পর্যন্ত কোশ্চেনটা বুঝতেছেন কোশ্চেনে কি করতে বলছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে কোশ্চেনটাই পড়তে হবে। আপনি কোনো ধরনের গ্রাফেও যাইতে পারবেন না, কিছু খুঁজতেও পারবেন না। আপনি কোশ্চেনটা মনে করেন 70 বা 80% বুঝলেন, আপনি ডেটা খুঁজতে চলে গেছেন, যে তাড়াতাড়ি সময় নেই, ডেটা খুঁজে একটা ক্যালকুলেশন করে ছেড়ে দিই, বাট আপনি তো কোশ্চেনটা নিয়ে কনফার্ম না। যতক্ষণ না কোশ্চেন বুঝতেছেন আপনাকে কোশ্চেনটাই পড়তে হবে, দেন কি কি কাজ করতে হবে এটা কনফার্ম হয়ে আপনি ডেটা খুঁজতে যাবেন, ক্যালকুলেশন করবেন। ওকে, অন এভারেজ, তাহলে এভারেজ লাইনে the defective part rate is equal for machine operators with 12,000 hours and with approximately how many hours of experience? তাহলে the defective part rates is equal for machine operators with 12,000 hours, যাদের এক্সপিরিয়েন্স 12,000 আওয়ার্স ছিল, যাদের এক্সপিরিয়েন্স 12,000 আওয়ার্স ছিল, তারা যতগুলা ডিফেক্টিভ পার্টস তৈরি করছিল, অন এভারেজ দ্য ডিফেক্টিভ পার্ট রেট, তাহলে ডিফেক্টিভ পার্টের রেটটা ইকুয়াল ফর মেশিন অপারেটরস উইথ 12,000 আওয়ার্স অ্যান্ড উইথ অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি আওয়ার্স অফ এক্সপিরিয়েন্স, তাহলে কত আওয়ার্স এর এক্সপিরিয়েন্স থাকলে আপনি সমান পরিমাণ ডিফেক্টিভ পার্টস বানাবেন, কার সমান,
যার এক্সপিরিয়েন্স 12,000 আওয়ার্স। তাহলে যার কোশ্চেন হচ্ছে আমাকে এমন এমন অপারেটর দরকার যে সমান পরিমাণ সেম ডিফেক্টিভ পার্টস বানাবে, যার যেটা হচ্ছে 12,000 আওয়ার্স এর এক্সপিরিয়েন্সড ওয়ার্কার বানাইতো। ওকে, তাহলে 12,000 আওয়ার্স এক্সপিরিয়েন্স বানাচ্ছে এই পয়েন্ট, এর সমান হচ্ছে এই পয়েন্টে। ওকে, এত ডিফেক্টিভ পার্টস বানাচ্ছে যার এক্সপিরিয়েন্স এই পয়েন্টে। ওকে, তাহলে এইটুকু এক্সপিরিয়েন্স কত হবে? টোটাল এটুকু যদি 40 হয়, 40 পর্যন্ত কতগুলো স্কেল আছে? 1 2 3 4 5। আচ্ছা, 5টা যদি 40 হয় তাহলে একটা হচ্ছে 8। আচ্ছা, এটা ছিল 4,000, এটা হচ্ছে 800। তাহলে 3 3 8 24, আর একটু বেশি 24 আর হাফ, 24 আর 8-এর অর্ধেক 4, 24 আর 4 28 বা কাছাকাছি 28 এর কাছাকাছি একটা ভ্যালু হবে। 2800 এর কাছাকাছি হচ্ছে অনলি 2700। ওকে, আচ্ছা, এইভাবে আমরা ট্রাই করতে পারি। প্রথম কাজ হচ্ছে গ্রাফটাকে আপনি দেখবেন 10 to 15 সেকেন্ড, চলে যাবেন কোশ্চেনে, কোশ্চেন যে বিষয়টা থেকে জিজ্ঞেস করতেছে ওইখানে আপনি ওইটা ফাইন্ড আউট করে দেন ক্যালকুলেশন করবেন। দেখা যাবে আপনার একাধিক গ্রাফ থাকবে, 3টা 4, 2টা বা 3টা গ্রাফ থাকবে আপনার, যে এইখানে আপনার 3টা বা 4টা কোশ্চেন যতগুলো আসবে সবগুলা কোশ্চেনে আপনি অ্যান্সার করতে পারেন উইদিন, আপনি যদি জাস্ট 30% ডেটা এখান থেকে ধরতে পারেন, অ্যান্সার আপনি কারেক্ট করতে পারবেন। তাহলে এই সবগুলা ডেটা ফার্স্টে যদি আপনি 1 মিনিট পর্যন্ত দেখেন বা 1.5 মিনিট পর্যন্ত দেখেন, সবগুলা ডেটা একবারে মাথায় নেওয়ার তো দরকার নেই। মনে করেন 4টা গ্রাফ থাকলো, যেই চার্ট থেকে আমি চিন্তা করলাম যে এই চার্টটা কি কি বলছে, বাট এই চার্ট থেকে কোনো কোশ্চেনই দিবে না, হইতেই পারে। তাহলে ওইখানে কেন আমি 20 সেকেন্ড স্পেন্ড করবো? আপনি ফার্স্ট টাইটেল গুলো দেখবেন, স্কেল গুলা দেখবেন কোন দিকে কি হচ্ছে, দেন যেখান থেকে কোশ্চেন করবেন ওইখানে যা সলভ করছে। ওকে, তাহলে আমরা কিছু ডেটা ইন্টারপ্রিটেশন কোশ্চেন দেখি আরো। মনে করেন ডেটা ইন্টারপ্রিটেশন কোশ্চেন খুবই ইজি হয়, কিছু কোশ্চেন খুব ইজি থাকে, আর ডিফিকাল্টি লেভেল হাই বা 4 বা 5 ডিফিকাল্টি লেভেলের কোশ্চেন তোমার প্রত্যেকটা সেকশন থেকে আসতে পারে। ওকে, মনে করেন এই একটা কোশ্চেন, মাগুসের কোশ্চেন, এখানে বলছে তাহলে ইউএস আনএমপ্লয়মেন্ট রেট, আচ্ছা অ্যানুয়াল ডেটা, পার্সেন্ট আনএমপ্লয়েড। ওকে, তাহলে উপরের দিকে যখন যাচ্ছিল আনএমপ্লয়েড পার্সেন্টটা বাড়তেছে, নিচে কিছু ইয়ারের কথা বলা হয়েছে। তাহলে কোশ্চেন হচ্ছে দ্য ইউএস আনএমপ্লয়মেন্ট রেট ইন 2007 ওয়াজ অ্যাপ্রক্সিমেটলি। 2007 এ 2007 এ আনএমপ্লয়মেন্ট রেট কত ছিল? 2007 এ আমি পাচ্ছি এই পয়েন্ট পার্সেন্ট হচ্ছে 4 আর 5 এর মাঝে, 4.5 এর কাছাকাছি, 4.5 এর কাছাকাছি 4.6। এটা অ্যান্সার। কোশ্চেন কিন্তু ইজি, বাট ধরতে হবে। তারপর বলছে এই একটা চার্ট থেকে যদি দেখি, তাহলে এখানে হচ্ছে আমাদের এই স্ক্যাটার প্লট, যে গ্রাফ দেখলাম, আর কোশ্চেনের পাশে যেটুকু দেওয়া আছে এটুকু কিন্তু পড়তে হবে, এটুকু পড়তে হবে। আচ্ছা, আর এটুকু পড়তেই হবে আপনি যে কোশ্চেনই অ্যান্সার করেন না কেন। আমরা বলছিলাম 3টা বা 4টা যেটা যদি থাকে, যেটা চার্ট যদি থাকে, চার্ট আপনাকে টোটালটা না বুঝলেও চলবে, বাট এইখানে যেটুকু এক্সপ্লেন করা থাকবে এইটুকু আপনাকে টোটালটাই পড়তে হবে। কারণ হচ্ছে আপনার কোশ্চেন কোনো চার্ট থেকে মিসিং হইতে পারে, বাট এইটুকু আপনাকে পড়তেই হবে প্রত্যেকটা কোশ্চেনের জন্য। ওকে, ফার্স্ট কোশ্চেনের জন্য আপনি ভালো করে পড়ে রাখবেন, তাহলে পরবর্তীতে হচ্ছে আপনাকে আর এটা নিয়ে এত টেনশন করা লাগবে না। ওকে, the scatter plot below shows the scores obtained in an English test and the scores obtained in mathematics test for a set of high school students. তাহলে কি বলছে? কোন একটা হাই স্কুল স্টুডেন্টসদের স্কোর গুলা এই স্ক্যাটার প্লটের মাধ্যমে দেখানো হয়েছে। ওকে, তাহলে আমি এখানে দেখতেছি ইংলিশের স্কোর এদিকে ইনক্রিজ হয়েছে আর ম্যাথমেটিক্স এর স্কোর এদিকে। ওকে, তাহলে এখন কোশ্চেন হচ্ছে হাউ মেনি স্টুডেন্টস স্কোরড অ্যাবাভ 90 ইন বোথ ইংলিশ এন্ড ম্যাথমেটিক্স। তাহলে কতজন স্টুডেন্ট ইংলিশ এবং ম্যাথমেটিক্স দুইটাতেই 90-র বেশি করে পাইছে? ওকে, তাহলে ইংলিশের 90 হচ্ছে এখানে, ইংলিশে 90-র বেশি যারা পাইছে তারা হচ্ছে এই লাইনের ডান পাশে থাকবে, এই লাইনের ডান পাশে এরকম ছিল
একজন, দুইজন, আর এই একজন ছিল এই লাইনের উপরে। ওকে, আচ্ছা। আর ইংলিশ এবং ম্যাথ দুইটাতেই 90-র উপর পাবে। ম্যাথে হচ্ছে 90 কোনো লাইন দেয়া নেই, বাট আমাদেরকে এখান থেকে ধরতে হবে। আচ্ছা, এখানে যদি 75 থাকে, এখানে 100, তাহলে এটুকু 20। ওকে, 20-র মাঝে, সরি, এটুকু যদি 25 থাকে, তাহলে 90 হবে এইদিকে কোন একটা লাইন। ওকে, তাহলে এই লাইনে, তাহলে ইংলিশের 90-র উপর ছিল এই তিনজন, আর ম্যাথেও 90-র উপর আছে এই একজন, মানে দুইটাতেই কমন হয়েছে এই একজন। তাহলে 1 হচ্ছে অ্যান্সার। বলছিল কতজন থাকবে যারা ইংলিশেও 90-র উপর পাইছে, ম্যাথেও 90-র উপরে পাইছে। ওকে, ক্যালকুলেশন নাই, শুধু ডেটাগুলা খুঁজে খুঁজে বের করবেন। Okay, এরপর আমরা যদি আর কিছু কোশ্চেন প্র্যাকটিস করি, যেমন মনে করেন মাগুস থেকে আরেকটা ডেটা সেট ছিল, the following tables show the revenues and cost in thousands of dollars. তাহলে রেভিনিউ আর কস্ট দেখানো হয়েছে থাউজেন্ডস অফ ডলার ফর এ স্মল কোম্পানি ইন 2007। তাহলে 2007 এর কথা বলছে। ওকে, তাহলে রেভিনিউ আছে, কস্ট আছে। ওকে, আর এখানে সেলস, ইনভেস্টমেন্ট, টোটাল, ম্যাটেরিয়ালস, রিসোর্স। ওকে, investments and subsidiary revenues combined constitute what percent of total revenue? তাহলে ইনভেস্টমেন্ট এন্ড সাবসিডারিজ এই দুইটা কম্বাইন করে হোয়াট পার্সেন্ট অফ টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ এর কত হবে? তাহলে এই দুইটা যোগ করা, এই দুইটা কম্বাইন করে টোটাল রেভিনিউ এর কত পার্সেন্ট হবে? ওকে, তাহলে এই দুইটার যোগফল হচ্ছে 53 আর 246, তাহলে অ্যারাউন্ড 300 ধরে নিলাম, 300। আর এটা হচ্ছে 1052, 1052 বা 1050 যদি ধরি। ওকে, তাহলে এটা কত পার্সেন্ট হবে? তাহলে এটা যদি 1000 হইতো, 1000 মাঝে 300 হচ্ছে 30%, বাট এটা হচ্ছে 1050। তাহলে আরেকটু, যেহেতু আমার ডিনোমিনেটর আরেকটু বেশি, ফ্র্যাকশনের ভ্যালুটা আরেকটু কমে যাবে। তাহলে 30 থেকে একটু কম, 30% থেকে একটু কম পাবো। নিচে যদি 1000 থাকতো তাহলে হয়তো 30%, বাট নিচেটা যেহেতু একটু বড়, তাহলে এটা 30% থেকে একটু কম হবে। ওকে, তাহলে হচ্ছে দেখেন একটা অপশনই আছে যেটা 30 থেকে কম বাট কাছাকাছি, 30 থেকে কম বাট কাছাকাছি। ওকে, একই চার্ট থেকে হচ্ছে আমাদের আরেকটা কোশ্চেন। এখানে বলছে the costs associated with insurance and the physical plant are what percentage of total cost? তাহলে the costs associated with insurance, তাহলে ইন্স্যুরেন্স এন্ড ফিজিক্যাল প্লান্ট, দেখেন ফিজিক্যাল প্লান্ট এখানে নাই কোথাও, বাট প্লান্ট আছে। ওকে, তাহলে এটাই বলছে, আর কোথাও ফিজিক্যাল প্লান্ট নাই। তাহলে এই অংশটা অ্যাসোসিয়েটেড হোয়াট পার্সেন্ট অফ টোটাল কস্ট, তাহলে টোটাল কস্টের কত পার্সেন্ট হবে এটা? তাহলে টোটাল কস্ট ছিল 749। দেখেন আমি কিন্তু এখানে অ্যাকচুয়াল নাম্বার যেটা আছে, আমার 749 নিয়ে কাজ করব না, আমি এর কাছাকাছি, মানে স্মার্ট একটা নাম্বার, মনে করেন 750 নিতে পারি আমি। 123 ছিল, 125 ধরতে পারি। ওকে, তাহলে 125 750 মাঝে কত পার্সেন্ট? আচ্ছা, তাহলে হচ্ছে আমি এটা যদি 25 দিয়ে ভাগ করি, 25 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, 25 দিয়ে ভাগ করলে 3 25 75 শূন্য, তাহলে 30, 5 দিয়ে ভাগ করলাম 6, 1/6, 1/6, 1/6 মানে হচ্ছে 16.66, এরকম একটা ভ্যালু আসবে। তাহলে এর কাছাকাছি হচ্ছে 16.4, এই একটা অপশন আছে। ওকে, আরেকটা কোশ্চেন বলে দিছে প্রফিট ইকুয়াল টু রেভিনিউ মাইনাস কস্ট, এই কথাটা বলে দিছে, বাট এই জিনিসটা আমাদের জানা থাকতে হবে। প্রফিট ইকুয়াল টু, আমরা মাঝে মাঝে এই ভুলটা করি, রেভিনিউকে রেভিনিউকে প্রফিট ধরে নিই, এই ভুলটা আমরা মাঝে মাঝে করি। রেভিনিউ হচ্ছে জাস্ট সেলিং প্রাইস, রেভিনিউ হচ্ছে জাস্ট সেলিং প্রাইস, বা যত হচ্ছে আমরা টোটাল ইনকাম করতেছি এটা হচ্ছে রেভিনিউ। ওই রেভিনিউ থেকে কস্ট মাইনাস করলে আমরা পাবো প্রফিট। ওকে, এটা এখানে বলে দিছে, বলছে প্রফিট ইকুয়াল টু রেভিনিউ মাইনাস কস্ট ইফ কস্টস রিমেইন কনস্ট্যান্ট ফ্রম 2007 টু 2008। তাহলে 2007 এ কস্ট যত ছিল 2008 এও কস্ট সেম থাকবে। ওকে,
অ্যান্ড ইফ রেভিনিউ ইনক্রিজ বাই 10%, তাহলে রেভিনিউ এখানে যত হয়েছে 2007-এ, এটা 10% ইনক্রিজ হবে। 2007-এ প্রফিট কত ছিল এটাকে বের করবো। 2007-এ প্রফিট ছিল 1050 থেকে, রেভিনিউ থেকে কস্ট মাইনাস করবো, তাহলে এটা 1050, 750, প্রফিট ছিল 300, ক্লোজ টু 300। আর 2008-এ রেভিনিউ যেহেতু 10% ইনক্রিজ হয়েছে, 10% কস্ট যেহেতু আমার এখানে চেঞ্জ হয় নাই, কস্ট চেঞ্জ হয় নাই, শুধুমাত্র রেভিনিউ 10% ইনক্রিজ হয়েছে, তাহলে এটা ছিল 1050, এর 10% হচ্ছে 105। 1050-এর 10% হচ্ছে এক ডিজিট কম, 105, তাহলে হচ্ছে 1150-এর মতো ধরে নিই আপাতত। তাহলে 1150 হলে ইনক্রিজ হয়েছে 100, তাহলে রেভিনিউ 100 ইনক্রিজ হওয়াতে কস্ট যেহেতু আগের মতোই ছিল, প্রফিট আমার 100 ইনক্রিজ হবে। রেভিনিউ 100 ইনক্রিজ হয়েছে, কস্ট সেম ছিল, তাহলে 2007-এ প্রফিট ছিল 300, 2008-এ প্রফিট হবে 400। ওকে, এখন কোশ্চেন হচ্ছে বাই হোয়াট পার্সেন্ট উইল প্রফিটস ইনক্রিজ ফ্রম 2007 থেকে 2008, তাহলে কত পার্সেন্ট প্রফিট ইনক্রিজ হয়েছে। তাহলে 300 ছিল আগে, 300-এর মাঝে ইনক্রিজ হয়েছে 100, 100 ইনক্রিজ হয়ে 400 হয়েছে, তাহলে 300-এর মাঝে 100 ইনক্রিজ হয়েছে, যেটা হচ্ছে 33%। 33%, ক্লোজ টু 33% হবে অ্যান্সার। কারণ হচ্ছে আমি এখানে 52 ধরি নাই, আবার এখানে 49, এগুলো একটু অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরছি, অ্যান্সারটা আপনার এর কাছাকাছি আসবে। 33 এর কাছাকাছি দেখেন একটা অপশনই আছে, তাহলে এটা হবে অ্যান্সার। ওকে, বাট ইটিএস চায় আপনি এইভাবে ক্যালকুলেশনটা করেন যে জাস্ট এই নাম্বারগুলো অ্যাকুরেট, এই নাম্বারগুলো ধরবেন না, আপনি এর ক্লোজ একটা নাম্বার ধরে ক্যালকুলেশন করলে আপনার অ্যান্সারটা আপনি সিলেক্ট করতে পারবেন, এর কাছাকাছি কোনো ভ্যালু থাকবে না, ভ্যালুগুলো একটু দূরে থাকবে। ওকে, তারপর হচ্ছে লাস্ট ওয়ান এই টপিক থেকে, এখানে বলছে প্রফিট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেভিনিউ এন্ড কস্ট, আগের কোশ্চেনে বলছে এটা। ইফ প্রফিটস ইনক্রিজ 20% ফ্রম 2006 থেকে 2007-এ, তাহলে 2006 এর কথা এখানে বলে নাই, আমাকে এখানে যে চার্টটা দেওয়া আছে 2007-এর চার্ট। ওকে, এটা হচ্ছে 2007-এ, তাহলে 2006, 2007, 2007-এর ইফ প্রফিটস, এখানে প্রফিট ছিল আমার 300। ইফ প্রফিটস ইনক্রিজড 20% ফ্রম 2006 থেকে 2007-এ, তাহলে 2006-এর প্রফিট ছিল, যদি আমি এক্স ধরি, 2007-এ যে ভ্যালুটা হয়েছে এটা হচ্ছে 20% ইনক্রিজড একটা ভ্যালু। দ্য ডিফারেন্স বিটুইন দিস ইয়ার্স প্রফিট এন্ড লাস্ট ইয়ার্স প্রফিট ইজ হাউ মাচ, তাহলে লাস্ট ইয়ার প্রফিট কত ছিল এটা আমাকে বের করতে হবে। আর কোশ্চেনে বলছে লাস্ট ইয়ার প্রফিটের সাথে এই ইয়ারের প্রফিটের ডিফারেন্স কত, তাহলে এই ভ্যালুটা 300 হচ্ছে 20% ইনক্রিজড একটা ভ্যালু, তাহলে 20% ইনক্রিজড একটা ভ্যালু থেকে আগের ভ্যালুটা বের করতে হলে এই ভ্যালুকে আমি জাস্ট 1.20 দ্বারা ভাগ করব। 300-কে 1.20 দ্বারা ভাগ করলেই আমি আগের বছরের ভ্যালুটা পাবো। এটাকে 1.20 দ্বারা ভাগ করলে হয় 250। ওকে, 250, তাহলে আগের বছর ছিল 250, তাহলে প্রফিট ইনক্রিজ হয়েছে বা চেঞ্জ হয়েছে জাস্ট 50। ওকে, আর এই ক্যালকুলেশনটা আপনাকে আপনার খুবই ফ্লুয়েন্ট হতে হবে এই জায়গায়, যে পার্সেন্ট ইনক্রিজ হলে কেমন হয়। আপনার যদি এই বছর 100 থাকে, 20% ইনক্রিজ হয়ে যদি 120 হয়, ওকে, তাহলে আমরা 20% ইনক্রিজ হলে আগের ভ্যালুটাকে, আগের যে ভ্যালু ছিল ওটাকে 1.20 দ্বারা গুণ করি, তাহলে ইনক্রিজ হইতে সময় যখন ইনক্রিজ করবেন তখন 1.20 দ্বারা গুণ করবেন, বাট ইনক্রিজড একটা ভ্যালু থেকে যখন আগের ভ্যালুতে ব্যাক করবেন, যে এই ভ্যালুটা হচ্ছে 20% ইনক্রিজড একটা ভ্যালু, আগের ভ্যালুতে যখন ব্যাক করবেন আপনাকে
1.20 দ্বারা ভাগ করতে হবে। যখন ইনক্রিজ করতেছেন 1.20 দ্বারা গুণ করতেছেন, যখন ব্যাক করতেছেন তখন জাস্ট ভাগ করে আসতেছেন। ওকে, এই জায়গাটাতে খুব ফ্লুয়েন্ট হতে হবে। ওকে, তাহলে এখানে পাইলাম 50, অ্যান্সারও ছিল 50, আর সবগুলো ভ্যালু যে 1000-এ ছিল 1000 আমরা কনসিডার করে নিই। দেন আমরা আরেকটা চার্ট দেখতে পারি। এখানে বলতেছে দ্য ফলোইং চার্ট। তাহলে আমাদের অ্যাপ্রোচ ছিল ফার্স্ট এই ডেসক্রিপশনটা পড়বো, ডেটা চার্টটা একটু দেখবো, অল্প দেখবো, দেন কোশ্চেনে যাব। কোশ্চেন পড়ে কি বলছে এটা বোঝার পরে আমি ডেটা চার্টে ব্যাক করবো, ডেটাগুলো ফাইন্ড আউট করবো, ক্যালকুলেশন করবো, দেন অ্যান্সার। ওকে, এর মাঝে কোনো একটা জায়গায় যদি আপনি বুঝতে না পারেন, ওই জায়গাতে আপনার ওইটুকু কনফার্ম করে তারপর স্টেপে যেতে হবে। এখানে কি বলছে এটা যদি আপনি না বুঝেন, পরেরটাতে গেলে লাভ নাই, মানে আপনি ভুল করবেন পরবর্তীতে। এইটুকু আপনার বুঝতে হবে। ডেটা চার্টটা হালকা দেখলেন, এটা সমস্যা নেই, বাট কোশ্চেনটা আপনাকে বুঝতেই হবে, দেন ব্যাক করবেন, দেন ক্যালকুলেশন করবেন। ওকে, the following chart shows the employee breakdown. Okay, number of marketers versus number of programmers. তাহলে একদিকে আছে মার্কেটার্স আর একদিকে ছিল প্রোগ্রামার্স। at six similar at six similarly sized companies in a particular internet market. আচ্ছা, তেমন ইম্পর্টেন্ট কোনো কথা না। all six have similarly sized management teams that are not displayed. তাহলে ম্যানেজমেন্ট টিম দেখানো হয় নাই। আচ্ছা, all the non-management employees are displayed. তাহলে যেগুলো দেখানো হয়েছে এই সবগুলো হচ্ছে আমাদের নন ম্যানেজমেন্ট এমপ্লয়িজ। ওকে, নন ম্যানেজমেন্ট এমপ্লয়িজ কে তাহলে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে মার্কেটিং এ যারা কাজ করতেছে, আর হচ্ছে প্রোগ্রামারে যারা যারা প্রোগ্রামার ছিল। ওকে, তাহলে 6টা কোম্পানির কথা বলছে। ইফ উই ওয়ার টু টেক দ্য অ্যাভারেজ, অ্যাভারেজ বলতে হচ্ছে এখানে জাস্ট অ্যারিথমেটিক অ্যাভারেজের কথা বলছে। নাম average number of marketers at 5 of the companies excluding F. আচ্ছা, আমি টোটাল নাম পড়বো না। তাহলে যদি এফ বাদে বাকি 5টা কোম্পানির অ্যারিথমেটিক অ্যাভারেজ নেন, then this average would be approximately how many employees larger than if F were included in the average. Okay, একটু টাইম কনজিউমিং কোশ্চেন। কোশ্চেনটা ইজি। তাহলে কোশ্চেন আমাকে কি বলছে? কোশ্চেনে বলছে এখানে যে 6টা কোম্পানি আছে এর মাঝে এই এফ কে বাদ দিলে বাকি 5টা কোম্পানির যে অ্যাভারেজ হবে, ওকে, নাম্বার অফ মার্কেটার্স, তাহলে বাকি 5টা কোম্পানিতে মার্কেটারের সংখ্যা যত, তাদের যে অ্যাভারেজ হবে, আপনি যদি এই এফ কে কাউন্ট করতেন, এফ কে কাউন্ট করলে হচ্ছে আপনার টোটাল 6টা কোম্পানির যে অ্যাভারেজ হবে, ওই অ্যাভারেজ কত কত বেশি হবে, মানে ডিফারেন্সটা বের করবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে এই 5টা যোগ করতে হবে, এই 5টা যোগ করে অ্যাভারেজ বের করব, দেন এই 6টা যোগ করে অ্যাভারেজ বের করব। সেকেন্ড অ্যাভারেজটা একটু কম হবে কারণ এই এফ এর ভ্যালু কম, তাহলে প্রথমটা থেকে দ্বিতীয়টা কতটুকু কম, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, কিছু টাইম কনজিউমিং কোশ্চেন থাকবে, কিছু করার নাই। তাহলে এইটা ধরতে পারি আমি 57, আচ্ছা ধরলাম 55, মাথায় থাকলে এখানে 2 বেশি ছিল। 55 হইলে এটা হচ্ছে 35, 55 আর 35 হচ্ছে 60 আর 30, 90, 90 আর 65, 90 আর 60 হচ্ছে 150, 155 এটা বাদ, 160 আর 40, 200, আর 250, আচ্ছা ধরে 250 সামথিং ছিল, বাট 250 ধরলাম। ওকে, তাহলে এই 5টার যোগফল হচ্ছে 250, তাহলে অ্যাভারেজ হবে ডিভাইড বাই 5, তাহলে অ্যাভারেজ হচ্ছে 50। ওকে, 5টার যোগফল 250, যখন আমি এফ কে কাউন্ট করব তাহলে এফ ধরতে পারি আমি 20, কারণ এখানে 2 বাদ দিছিলাম আমি। ওকে, তাহলে একটু 20 হলে তাহলে 6টার যোগফল হচ্ছে 270 ডিভাইড বাই, এখন ডেটা ছিল 6টা, বাই 6, তাহলে এটা 6 দিয়ে ভাগ করলে 4 6 24, থাকলো 3 30, ওকে 5 6 30, 4.5।
সরি 45, তাহলে 45, তাহলে এখন পাচ্ছি 45, আগেরটাতে ছিল 50। কাছাকাছি কোনটা? কাছাকাছি একটা ভ্যালু হচ্ছে আমার 6, মানে ডিফারেন্স কত কম হয়েছে? 5। আচ্ছা, তাহলে 5 বা 5 এর কাছাকাছি একটা অ্যান্সার হবে। 5 এর কাছাকাছি অ্যান্সার একটা দিয়ে আছে 6। দেখেন বাকি অ্যান্সার গুলো অনেক দূরে দূরে। আচ্ছা, আমি কিন্তু এখানে একদমই স্পেসিফিক হই নাই, 2 কম বেশি 1 2 কম বেশি ধরে নিছি। ঠিক আছে, তার জন্য হচ্ছে মানে আমার অ্যান্সারটা একটু কাছাকাছি আসবে। বাট ইটিএস চায় না আপনি একদমই যত ছিল ঠিক ততই ধরতে হবে। এইখানে যদি আপনার এক মিসিং হয়ে যায় তাহলে আপনার অ্যান্সারটা ভুল হয়ে যাবে, এরকম সম্ভাবনা নাই, একদমই নাই। ওকে, ক্যালকুলেশনটা একটু লেন্দি, কোশ্চেনটা কিন্তু ডিফিকাল্ট না, কোশ্চেনটা ডিফিকাল্ট না। ওকে, তারপর হচ্ছে একই চার্ট, তাহলে আর আমি এখন ডেসক্রিপশন পড়বো না। At P, there are approximately how many more programmers than marketers? তাহলে P, at P এখানে how many more programmers than marketers? তাহলে মার্কেটারের থেকে প্রোগ্রামার how many, আচ্ছা তাহলে সংখ্যা চাইছে। এখানে আমার হোয়াট পার্সেন্ট বলতে পারতো, তাহলে কত পার্সেন্ট বেশি ওটা বের করতে হইতো। তাহলে বলছে হাউ মেনি, তাহলে আমাকে সংখ্যাটা একুরেট সংখ্যাটা বের করতে হবে যে কতজন বেশি আছে। ওকে, তাহলে মার্কেটার ছিল বলতে পারি 35, মার্কেটার 35 ছিল। আর প্রোগ্রামার ছিল আমাদের, প্রত্যেকটা ব্ল্যাঙ্ক হচ্ছে 10, 10 20 30 40 50, এখানে 2 আর এখানে 5, 57। ওকে, তাহলে মার্কেটার প্রোগ্রামার ছিল 57 আর মার্কেটার ছিল 35, কতজন বেশি আছে? 22। অ্যান্সার কিন্তু 22। আপনি যদি এখানে 55ও ধরতেন বা 34 ধরতেন, যাই ধরেন না কেন এর কাছাকাছি কিছু থাকবে না। তারপর হচ্ছে at J, approximately what percent of non-management employees are marketers? At J, approximately what percent of non-management employees are marketers? তাহলে নন ম্যানেজমেন্ট এমপ্লয়িজ এটা কোনটা ছিল? আমাদের প্রথমে বলা ছিল অল দ্য নন ম্যানেজমেন্ট এমপ্লয়িজ আর ডিসপ্লেড। তাহলে আপনি যদি এটা ভালো করে না পড়তেন তাহলে কিন্তু আপনাকে খুঁজতে হয়তো নন ম্যানেজমেন্ট এমপ্লয়ি কোথেকে আসলো এখানে। ওকে, তাহলে এখানে যতগুলো দেখানো হয়েছে সবগুলোই নন ম্যানেজমেন্ট এমপ্লয়ি। তাহলে এট জে অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট অফ নন ম্যানেজমেন্ট এমপ্লয়িজ আর মার্কেটার্স? তাহলে যে কোম্পানিতে টোটালের মাঝে মার্কেটার কত পার্সেন্ট? তাহলে টোটাল ছিল বলতে পারি এটা 90 প্লাস, মনে করেন 92, 92 এর মাঝে মার্কেটার ছিল 66। ওকে, 92 66, আপনি যদি এটা 90-র মাঝে 65 ধরেন তাহলে আমি এটা করতে পারি 5 দিয়ে ভাগ করলে। আচ্ছা দেখেন, 90-র মাঝে 65, 90-র মাঝে যখন 65 হচ্ছে, এটা 100% চাইছে ভ্যালুটা, তাহলে এই 90 কে আপনার বানাইতে হবে 100। নিচে ভ্যালুটা যখন একটু ইনক্রিজ হয়েছে, উপরের ভ্যালুটাও এই 65, সরি এখানে 66 ছিল দেখেন। ওকে, এখানে অলরেডি 66 ছিল, তাহলে 90 থেকে 100, 66 থেকে একটু বাড়বে। 90 যখন 100 হয়ে যাবে 66 একটু বাড়বে, তাহলে 66 থেকে একটু বাড়লে দেখেন 66 এর উপরে একটা মাত্র অপশন আছে। আমরা কিন্তু এখান থেকে অ্যান্সারটা করে দিতে পারি, বাট আপনি যদি ক্যালকুলেটর ইউজ করেন তাহলে 66 ডিভাইড বাই 92 যত আসবে, হয়তো আপনার 0.72 সামথিং আসবে, ইন্টু 100 দিয়ে 72%। ওকে, যেভাবে ইচ্ছা, বাট ক্যালকুলেটর টাচ না করাই ভালো। কারণ হচ্ছে ক্যালকুলেটর যদি আপনি ইজি কোনো ক্যালকুলেশনের জন্য ক্যালকুলেটর যদি ইউজ করেন, আপনার ব্রেইনে একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যাবে, পরবর্তীতে সে ইজি ক্যালকুলেশন গুলো নিজে করতে চাইবে না। ক্যালকুলেটর তো আছে। ওকে, টাফ যেগুলো আছে যেগুলো হচ্ছে আমরা মানে করতে পারবো না, ওগুলাই আপনি ট্রাই করেন, ওগুলাই শুধু ক্যালকুলেটর ইউজ করেন। আচ্ছা, আমরা আরেকটা চার্ট দেখতে পারি আমাদের এই কোশ্চেনে। তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের ডেসক্রিপশনটা পড়তে হবে। The following two histograms show the distribution of ACT scores of all 40 juniors at each of the
ইচ অফ টু স্কুলস, তাহলে এখানে দুইটা স্কুল আছে, দুইটাতেই 40 করে স্টুডেন্টস এসএটি এক্সাম দিয়েছিল, তাদের স্কোরটা রিপ্রেজেন্ট করবে। দ্য এন ফ্রি স্কুল ইজ এ পাবলিক স্কুল, তাহলে এন স্কুল এটা একটা পাবলিক স্কুল উইথ স্টুডেন্টস অফ এ ভ্যারাইটি অফ অ্যাবিলিটি লেভেলস। দ্য সি একাডেমি ইজ এন এলিট গ্রুপ, এলিট কলেজ প্রেপ। আচ্ছা, তাহলে সি একাডেমি এটা কথা বলছে, এটা ছিল এলিট কলেজ প্রেপ প্রাইভেট স্কুল ফর গিফটেড স্টুডেন্টস। ওকে, আচ্ছা, এ নোট অফ রাউন্ডিং SAT scores are always multiple of 10. In the histogram below, a score divided by 100 would be included in the column below the scores. Thus, the examples a score of 1400 would be included as part of the column between 300 থেকে 1400। তাহলে কেউ যদি 1400 স্কোর পায়, তার স্কোরটা থাকবে ওই 1300 থেকে 1400 ওই হিস্টোগ্রামে। ওকে, ওই চার্টে থাকবে, সরি ওই কলামে থাকবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে বলছে দুইটা স্কুলের কথা বলা হয়েছে, দুইটাতে 40 করে স্টুডেন্টস আছে। এখানে স্টুডেন্টদের স্কোর সম্পর্কে বলছে যে এখানে ডিফারেন্ট অ্যাবিলিটি স্টুডেন্টরা ছিল, আর এখানে মোটামুটি গিফটেড স্টুডেন্ট যারা, তাহলে তারা পড়াশোনায় ভালো হবে, স্কোর ভালো হবে, গেস করতে পারি। আচ্ছা, এগুলো একটু ডিটেলস বলে দিছে। ওকে, এখন আমরা চলে যাব কোশ্চেনে। ইন হাউ মেনি অফ দ্য কলামস in the number of students with a score in the category of the C Academy greater than the number of students with a score in that category from N free school? তাহলে কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনে বলছে ইন হাউ মেনি অফ দ্য কলামস, কতগুলা কলামে নাম্বার অফ স্টুডেন্টস উইথ এ স্কোর ইন দ্যাট ক্যাটাগরি ফ্রম সি একাডেমি। আচ্ছা, তাহলে সি একাডেমির কতগুলা কলাম থাকবে যারা এন একাডেমির কলাম থেকে, মানে এখানে স্টুডেন্টের সংখ্যা, কতগুলো কলামে স্টুডেন্টের সংখ্যা এই এন একাডেমিক স্টুডেন্টের সংখ্যা থেকে বেশি হবে। একাডেমি গ্রেটার দেন দ্য নাম্বার অফ স্টুডেন্টস উইথ এ স্কোর ইন দ্যাট ক্যাটাগরি ফ্রম এন প্রি স্কুল। তাহলে আমাদের কোশ্চেন হয়েছে যে সি একাডেমির কতগুলা স্কোর লেভেলে স্টুডেন্টের সংখ্যা গ্রেটার দেন এন প্রি স্কুল। ওকে, তাহলে এটা তো আমরা এমনিতেই দেখতে পাচ্ছি যে এইদিকে তো নাই, আমাদের টার্গেট হচ্ছে এগুলা বেশি হবে এই এন এর থেকে। আচ্ছা, কতগুলা কলাম থেকে, তাহলে এই কলাম এটা বেশি, একটা বেশি, এইটাও বেশি, এইটাও বেশি, এইটাও বেশি, আর এটা ছিল 2, এখানে ছিল 3, না এটা হয় নাই। তাহলে 4টা কলাম আছে সি একাডেমিতে যেগুলো বেশি হচ্ছে এন একাডেমির তুলনায়। অ্যান্সার হচ্ছে 4। দেখেন কোশ্চেনটা বুঝতে পারছেন কিনা, এইটাই কোশ্চেন। এখন চারটা কলাম গুনছেন, এইটা হচ্ছে আপনার 4 হয়েছে, এটা কিন্তু ক্যালকুলেশন ছিল না। কোশ্চেনের ডিফিকাল্টিটা ডিপেন্ড করতেছে আপনি কোশ্চেনটা বুঝতে পারছেন কিনা। ওকে, নেক্সট কোশ্চেনে বলছে দ্য ফার্স্ট কোয়ার্টাইল এসএটি স্কোর among the 40 students at the N free school is in which score range? তাহলে ফার্স্ট কোয়ার্টাইল, দেখেন ফার্স্ট কোয়ার্টাইল আমাদের ওই স্ট্যাটিস্টিক্সে আমরা জানি, হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল কোন একটা ডেটা সেটের মিড পয়েন্ট যেটা থাকে এটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টাইল, যেটাকে আমরা Q2 বলি। সেকেন্ড কোয়ার্টাইল টোটাল ডেটা সেটকে ঠিক দুই ভাগে ভাগ করতেছে, তখন একটা লোয়ার ডেটা সেট, একটা আপার ডেটা সেট। লোয়ার ডেটা সেটের যে মিড পয়েন্ট এটাকে বলতেছে Q1 বা ফার্স্ট কোয়ার্টাইল, আর আপার ডেটা সেটের মিড পয়েন্ট এটাকে বলতেছে Q3 বা থার্ড কোয়ার্টাইল। ওকে, এটুকু আমাদের বেসিক আছে। এখন আমাদের কোশ্চেনে বলছে the first quartile SAT scores of the 40 students at N free school is in which score range? তাহলে ফার্স্ট কোয়ার্টাইলটা কোন রেঞ্জে থাকবে এন ফ্রি স্কুল? তাহলে এই ডেটা সেটে, এই গ্রাফে ফার্স্ট কোয়ার্টাইল যে স্টুডেন্টটা ছিল তার স্কোরটা কোন রেঞ্জে থাকবে? তাহলে ফার্স্ট কোয়ার্টাইল বলবো আমি, ফার্স্ট কোয়ার্টাইল হচ্ছে 25%, 25th percentile, মানে তার নিচে 25% স্টুডেন্ট আছে, তার নিচে 25% স্টুডেন্ট আছে।
তাহলে টোটাল স্টুডেন্ট ছিল 40 মাঝে 25% মানে 4 ভাগের 1 ভাগ, তাহলে 10। তাহলে 10 জন থেকে বেশি যে স্কোর করবে, লয়েস্ট 10 জন স্টুডেন্ট থেকে যার স্কোর বেশি থাকবে তার স্কোর কোন ডেটা সেটে থাকবে, কোন কলামে থাকবে। ওকে, তাহলে এইখানে ছিল 1 জন, এই এই জায়গায় ছিল 2 জন। আমি এখান থেকে গুণে আসবো যে ফার্স্ট 10 জন স্টুডেন্ট কোন পর্যন্ত আসতেছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, তাহলে এই ডেটা সেটে ওই 10 নম্বর যে স্টুডেন্ট সে এই ডেটা সেটে আছে। তাহলে এই ডেটা সেটে থাকলে সে হচ্ছে, আমরা বলতে পারি, তাহলে 10 নম্বর স্টুডেন্ট যদি এই ডেটা সেটে থাকে, তাহলে এই ডেটা সেট কত হবে? এই ডেটা সেটের ভ্যালু ছিল 700 থেকে 800। আমাদের ফার্স্টে এখানে বলে দিছিল যে a score of exactly 1400 would be included as part of the column between 1300 থেকে 1400 পর্যন্ত। তাহলে কেউ যদি 1400 পায় তার স্কোরটা থাকবে 13 থেকে 1400 ওই কলামে। তাহলে এইখানে যে স্টুডেন্ট থাকবে তার স্কোরটা থাকবে 700 থেকে 800 পর্যন্ত। তাহলে এটা হচ্ছে আনসার। ওকে, তারপরে according to the histogram, the lowest possible score for the 40 juniors from C Academy would be 1010. Lowest possible score from 40 juniors from C Academy, তাহলে C Academy কথা বলছে। লয়েস্ট পসিবল স্কোর হচ্ছে সবচেয়ে কম যে পাইছে সে পাইছিল 1010। তাহলে 1010 এখানে। ওকে, 1010। A score of 1010 would be what percentile rank among juniors at N free school if no junior there got the exact score? তাহলে এই স্কোর, তাহলে এই স্কোর হচ্ছে এখানে, এই স্কোর এই এন হাই স্কুলে কত পার্সেন্টাইল হবে। তাহলে এই কোশ্চেনের জন্য আমাদের জানতে হবে পার্সেন্টাইল মিন্স যত পার্সেন্ট থেকে বেশি। কোন একটা ডেটা সেটে আপনার স্কোর যদি 70% স্টুডেন্ট থেকে বেশি হয়, সরি, আচ্ছা, কোন একটা ডেটা সেটে আপনার স্কোর যদি 70% স্টুডেন্ট থেকে বেশি হয়, তাহলে আপনার স্কোর হচ্ছে 70 পার্সেন্টাইল। ওকে, যত পার্সেন্ট থেকে বেশি ওইটা হচ্ছে তত পার্সেন্টাইল। তাহলে এই স্কোরটা কত পার্সেন্টাইল হবে, দ্যাট মিন্স সে কত পার্সেন্ট স্টুডেন্ট থেকে তার স্কোরটা বেশি। ওকে, তাহলে আমি এখান থেকে দেখবো কতজন স্টুডেন্ট তার থেকে কম পাইছিল। তাহলে এটার নিচে কতজন স্টুডেন্ট আছে? 1 2 আর 3 3 6 6 আর 5 11 11 আর 8 11 আর 8 হচ্ছে 19 আর 9 28। আচ্ছা, তাহলে 28 স্টুডেন্টস এর থেকে কম পাইছে। ওকে, তাহলে 28 স্টুডেন্ট, টোটাল স্টুডেন্ট ছিল 40। টোটাল 40 এর মাঝে 28 স্টুডেন্ট কত পার্সেন্ট? টোটাল স্টুডেন্ট 40 এর মাঝে 28 স্টুডেন্ট কত পার্সেন্ট? তাহলে এটা উপর নিচে আমি 4 দিয়ে ভাগ করতে পারি। 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 7 28, 4 10 40, 10 এর মধ্যে 7, দ্যাট মিনস 70%। তাহলে 70% স্টুডেন্ট এই স্কোর থেকে কম পাইছিল, দ্যাট মিনস এই স্কোরটা হচ্ছে 70 পার্সেন্টাইল। ওকে, আচ্ছা, তারপরে আমরা হচ্ছে আরেকটা ডেটা সেট দেখতে পারি। এখানে বলা হয়েছে revenue per student at 5 state colleges. Revenue per student at 5 state colleges. স্কেল গুলো হচ্ছে থাউজেন্ডস অফ ডলার্স, গ্রান্টস, স্টেট অ্যাপ্রোপ্রিয়েশন, নেট টিউশন। 5টা কলেজের কথা বলা হয়েছে, এনরোলমেন্ট। ওকে, কলেজ সি received approximately how much in state appropriations per student? তাহলে কলেজ সি এর কথা বলছে how much in state appropriations per student? স্টেট অ্যাপ্রোপ্রিয়েশনস, তাহলে স্টেট অ্যাপ্রোপ্রিয়েশন ছিল এই সাইন,
মানে মাঝখানেরটা, পার স্টুডেন্টের কথা বলছে। তাহলে আমাদের চারটি ছিল রেভিনিউ পার স্টুডেন্ট, তাহলে চারটি ছিল পার স্টুডেন্ট, দ্যাট মিনস এইটুকুর ভ্যালু কত। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 5, 10, 15, 15 আর দুইটা মিলে 5 হইতে পারে। আচ্ছা, 15, 5, 20 বা 20-এর থেকে 20-এর কাছাকাছি। ওকে, তাহলে প্রতিটা ছিল $1000, তাহলে 20,000-এর কাছাকাছি হচ্ছে একমাত্র 19। এটা হবে অ্যান্সার। ওকে, সেকেন্ড কোশ্চেনে বলছে সাপোজ ইন দ্য নেক্সট ইয়ার 2007 college D's expenses and enrollment remain about the same, তাহলে তার এক্সপেন্স আর হচ্ছে এনরোলমেন্ট সেম। ওকে, বাট in addition to their current revenues they received an additional 50 million 50 million grant. This would allow them to reduce average tuition by how much? তাহলে তাদের এভারেজ টিউশন যত ছিল এটা কতটুকু করে কমবে পার স্টুডেন্ট। ওকে, তাহলে আমাদের 50 মিলিয়ন এটা হচ্ছে এই অ্যামাউন্টকে আমরা যদি টোটাল যত স্টুডেন্ট ছিল, তাহলে এটা ছিল কলেজ ডি, কলেজ ডি তে স্টুডেন্ট ছিল 36,000, তাহলে এত ডলার যদি আমরা 36,000 স্টুডেন্টের মাঝে ভাগ করে দিই, বা 36 স্টুডেন্টের জন্য যতটা টিউশন ফি হয়, ওটা যদি আমরা ডিক্রিজ করে দেই, পার স্টুডেন্টের জন্য কতটুকু করে হবে? 36,000, তাহলে এত গ্রান্ট দিয়ে দিচ্ছি 36,000 স্টুডেন্টকে, তখন অ্যান্সারটা কত আসতেছে? পার স্টুডেন্ট কত করে পাচ্ছে? তাহলে এটা হবে জাস্ট 50,000। 50,000কে যদি 36 দিয়ে ভাগ করি, দেখেন 50,000কে 36 দিয়ে ভাগ করলে 1 পয়েন্ট সামথিং আসবে, 1 পয়েন্ট সামথিং বা 1000 এর থেকে একটু বেশি হবে, যেহেতু 50,000, তাহলে 50 কে ডিভাইড বাই 36, তাহলে এটা 1 পয়েন্ট কত আসতে পারে? 1.3 এর মতো, 1.3 কে পার স্টুডেন্ট হবে। 1.3 কে মানে হচ্ছে 1300 বা এর কাছাকাছি এখানে। ওকে, একটা ভ্যালু এরকম আছে, বা আপনি এটা ক্যালকুলেটর ইউজ করে ভাগ করতে পারেন। 50,000কে 36 দিয়ে ভাগ করলে 1.3 কে বা এরকম কাছাকাছি কিছু একটা পাবেন। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য টোটাল ডলার অ্যামাউন্ট দ্যাট কলেজ বি received in grants? What was the total dollar amount that college B received in grants? তাহলে কলেজ বি received in grants ছিল এত, তাহলে এখানে কত হচ্ছে? একটু 5, 10 আর এই দুইটা মিলে হচ্ছে 5 বা 6, তাহলে 16, টোটাল 16। ওকে, তাহলে টোটাল গ্রান্ট পাচ্ছিল $16,000। ওকে, বাট এইটা ছিল পার স্টুডেন্ট, সে পাচ্ছিল 16,000, বাট আমাদেরকে বলছে টোটাল ডলার অ্যামাউন্ট। দেখেন 16,000 কিন্তু 16 কিন্তু আমাদের এখানে আছে। ওকে, পার স্টুডেন্ট যদি 16,000 হয়, টোটাল কত হবে? টোটাল স্টুডেন্টের সংখ্যা ছিল কলেজ বিতে 12,000, তাহলে পার স্টুডেন্ট এত করে হলে 12,000 হবে 12,000 ইন্টু 16,000, তাহলে গুণ করবো হচ্ছে 16 আর 12, 16, 10 ইন্টু 16 হচ্ছে 160, আর 16 দুগুণে 32, 192, তারপর শূন্য হবে 6টা। ওকে, 192, 60। ওকে, দেখেন কোশ্চেনটা কিন্তু ইজি, বাট মাগুস বলতেছে অন এভারেজ স্টুডেন্ট। কোশ্চেনটা ভেরি হার্ড কেন হয়েছে? কারণ মানে স্টুডেন্টরা এই কোশ্চেনটা বেশি ভুল করে। আর যখন 16,000 পেয়ে যায়, এখানে 16,000 দেখি এই অ্যান্সারটা দিয়ে দেয়, বাট এটা ছিল পার স্টুডেন্ট।
পার স্টুডেন্টে এত গ্রান্ট পাচ্ছে, আমাদের চাওয়া হয়েছিল টোটাল ডলার কত হবে। টোটাল ডলার হলে টোটাল স্টুডেন্ট ইন্টু পার স্টুডেন্টের কস্ট। ওকে, আপনাকে কোশ্চেনটা কনফার্ম হইতে হবে যে কোশ্চেন আমাকে কি জিজ্ঞেস করছে, দেন অ্যান্সার করবেন। এবং হচ্ছে আপনি অ্যান্সার, এই কোশ্চেনটা তো ছোট, বাট যে কোশ্চেনগুলো একটু লেংদি হয়, আপনি ক্যালকুলেশন শেষ করে লাস্টে আরেকবার একটু চেক করবেন যে কোশ্চেনের শেষ লাইনে লাস্টে কি বলছিল, ঠিক কোন জিনিসটা জিজ্ঞেস করা হয়েছে, ওটা আরেকবার একটু মিলাই নেবেন। বাট এটা ছোট কোশ্চেন, তার জন্য দরকার হবে না, বাট যদি কোশ্চেনটা একটু লেংদি হইতো দেন আপনি একটু চেক করে নেবেন। ওকে, আর হচ্ছে আরেকটা চার্ট দেখি। এই একটা পাই চার্ট আছে, দুইটা চার্ট দেওয়া হয়েছে এখানে। এই দুইটা চার্ট থেকে বলছে ওয়ার্ল্ড রাইস প্রোডাকশন, তাহলে এটা ছিল ওয়ার্ল্ড রাইস প্রোডাকশন ইন 2004। তাহলে বিভিন্ন কান্ট্রির কথা বলা হয়েছে। রাইস প্রোডাকশন মিলিয়নস অফ মেট্রিক টনস অফ রাইস। ওকে, আর এখানে বলছে প্রোডাকশন অফ রাইস ইন ইন্দো চায়না। ইন্দো চায়না এইখানে প্রোডাকশনটাকে এইখানে আবার বার চার্টে করে দেখায়, সরি এখানে আবার পাই চার্টে দেখানো হয়েছে। ইন্দো চায়নাতে যত ছিল এটাকে আবার ভাগ করা হয়েছে বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, বার্মা, কম্বোডিয়া। ওকে, আর টোটাল ছিল 368 মিলিয়ন, বা আমি এটাকে 360 মিলিয়ন ধরে নিলাম, টোটাল ছিল 360 মিলিয়ন। ওকে, তাহলে এখানে বলছে চায়না অ্যাকাউন্টেড ফর অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট অফ ওয়ার্ল্ড রাইস প্রোডাকশন ইন 2004। চায়না ওয়ার্ল্ডের টোটাল রাইস প্রোডাকশনের মাঝে কত পার্সেন্ট। ওকে, তাহলে টোটাল ছিল 360 মিলিয়ন। 360 মাঝে চায়না ছিল 110। দেখেন আমি এখানে 68-এর জায়গায় 60 ধরছি, এটাকে 112-এর জায়গায় আমি 110 ধরতে পারি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে 160, 360 মাঝে। ওকে, তাহলে 36 এর মাঝে 11, 36 এর মাঝে 11, তাহলে এটা কেমন হতে পারে, আমি যদি 11 দিয়ে ভাগ করে দিই, এটা 33 হইতো। মানে নিচে যদি আমার 33 হইতো, উপরে 11 হইতো, তাহলে বলতে পারতাম ঠিক 33%, 3 ভাগের 1 ভাগ, ঠিক 3 ভাগের 1 ভাগ, তাহলে হয়তো 33.33%। ওকে, আমরা একটু আগে যেটা ডিটেলস এক্সপ্লেন করলাম, তাহলে নিচে যদি 33 হইতো, তাহলে আমার এই ফ্র্যাকশনটা হয়তো 33.33%। বাট 33 না হয়ে আমার এখানে ছিল 36। তাহলে নিচের ভ্যালুটা যদি একটু বাড়ে, ডিনোমিনেটর যদি একটু বাড়ে, ফ্র্যাকশনটা কিন্তু একটু ছোট হবে। তাহলে 33 থেকে একটু কম হবে অ্যান্সারটা, 30 থেকে একটু কম, 30%। ওকে, অথবা আপনি ডিরেক্টলি 110-কে 360 দিয়ে ভাগ করলেই অ্যান্সারটা পাওয়া যাবে, মানে ক্যালকুলেটর ইউজ করলে। ওকে, তারপর বলছে হোয়াট ওয়াজ দ্য অ্যাপ্রক্সিমেট রাইস প্রোডাকশন অফ ভিয়েতনাম ইন 2004। তাহলে ভিয়েতনামে, ওকে, হোয়াট ওয়াজ দ্য অ্যাপ্রক্সিমেট রাইস প্রোডাকশন অফ ভিয়েতনাম ইন 2004, ভিয়েতনামে টোটাল কতটুকু রাইস প্রোডাকশন হয়েছিল। ওকে, তাহলে ভিয়েতনামের ছিল ওয়ার্ল্ডের 360-এর মাঝে, ইন্দো চায়নাতে ছিল 80। ওকে, 80, 80 এর 28%। ইন্দো চায়নাতে টোটাল ছিল 80 মিলিয়ন, তার মাঝে ভিয়েতনামে ছিল 28%, তাহলে 80 এর 28%, 80 মিলিয়ন এর 28%। আচ্ছা, 28% না ধরে আমি যদি এটাকে 25% বলি, 25% মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, তাহলে 80 এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 20, বাট 28-কে আমি 25 ধরছি, তাহলে 25 ধরে আমি ভ্যালুটা পাইছি 20 মিলিয়ন। তাহলে 25% যদি 20 মিলিয়ন হয়, 28% এই 20 মিলিয়ন থেকে একটু বেশি হবে, বলতে পারি 20 মিলিয়ন প্লাস একটা অ্যান্সার পাবো। দেখেন 20 মিলিয়ন থেকে বেশি বাট কাছাকাছি, একটা অপশনই আছে, 22 মিলিয়ন। ওকে, তারপর হচ্ছে বাংলাদেশ অ্যাকাউন্টেড ফর হোয়াট পার্সেন্ট অফ ওয়ার্ল্ড রাইস প্রোডাকশন ইন 2004। 2004-এ বাংলাদেশ হোয়াট পার্সেন্ট অফ ওয়ার্ল্ড রাইস প্রোডাকশন, টোটাল ওয়ার্ল্ডের কত পার্সেন্ট বাংলাদেশ প্রডিউস করছিল। ওকে, তাহলে
কত পার্সেন্ট আমরা বের করতে পারি। ইন্দো চায়নাতে ছিল বাংলাদেশটা, বাংলাদেশ আমি কিভাবে পাবো? বাংলাদেশ আসছিল ইন্দো চায়না এই চার্ট থেকে। ইন্দো চায়না এটা প্রডিউস করছিল 80 মিলিয়ন। 80 মিলিয়নের মাঝে বাংলাদেশ ছিল 33%, মানে 80 মিলিয়নের 3 ভাগের 1 ভাগ। 80 মিলিয়নের 3 ভাগের 1 ভাগ 33% বাংলাদেশ প্রডিউস করছিল। ওকে, আর এইটা টোটাল ওয়ার্ল্ড এর মাঝে কত? আর তাহলে এইটুকু অ্যামাউন্ট বাংলাদেশ প্রডিউস করছিল, এত মিলিয়ন, ডিভাইড বাই ওয়ার্ল্ড এর টোটাল প্রোডাকশন, এটা ছিল 360, ধরছিলাম আমি 360 মিলিয়ন। ওকে, তাহলে আমি এটা ভাগ করতে পারি, হচ্ছে এই 3 চলে যাবে নিচে। আচ্ছা, এটা জাস্ট আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি। আর এটা হচ্ছে 0 0 কাটতে পারি। আর 8 দিয়ে ভাগ করলে হচ্ছে, 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 4 9 36, আর 3 চলে আসবে নিচে। আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে 2 ডিভাইড বাই 27। 27 এর মাঝে 2, দেখেন এটা যদি 27 হয় 25 হইতো, তাহলে এটা পার্সেন্টে নিয়ে গেলে 100 দিয়ে গুণ করতে পারি। আর যদি উপর নিচে আমি 4 দিয়ে গুণ করে দিই, দেখেন ওইভাবে করি, উপর নিচে যদি 4 দিয়ে গুণ করি তাহলে এটা হচ্ছে নিচে, এটা যদি 25 ধরি কাছাকাছি, তাহলে হচ্ছে 100। 100 এর মাঝে 4 দিয়ে গুণ করলে 8, 100 এর মাঝে 8, বাট এটা অ্যাকচুয়ালি 27 হচ্ছে 108। 108 এর মাঝে 8, বা 100 এর মাঝে 8 থেকে একটু কম, এর থেকে একটু কম হবে 7.2%। ওকে, অথবা আপনি হচ্ছে জাস্ট ক্যালকুলেটর ইউজ করে ওই 80 মিলিয়ন, 80 এর 1/3, 33% বের করবেন, একটা ভ্যালু পাবেন। 80 এর 3 ভাগের 1 ভাগ হচ্ছে কত আসে? 3 75, 3 25 75, 3 26, আচ্ছা 26.66 পাবেন আর কি। 80 এর 1/3, এইটুকু টোটাল 360 এর মাঝে কত পার্সেন্ট? এত বাই এত ইন্টু 100, তখন হচ্ছে 7.2 ডিরেক্টলি চলে আসবে। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে আপনাকে কারেক্ট করতে হবে, দেন আপনি টাইম ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা করতে পারেন। আর হচ্ছে এটাই লাস্ট বলতে পারি, আজকে আমাদের এটাই লাস্ট চার্ট, এটা একটু ডিসকাস করব। ওকে, এটা বলছে in the diagram above each of the 15 private college is represented by a dot and okay, represented by a dot and a x on a vertical line। তাহলে ডট আর এক্স এই দুটাতে ইন্ডিকেট করা হচ্ছে 15 প্রাইভেট কলেজকে। the x indicates the college annual income for tuition। তাহলে টিউশন ছিল, টিউশনকে ইন্ডিকেট করছে এক্স, আর ডট above or below on the same dashed vertical line indicates the college annual income। তাহলে ডট দিয়ে ইন্ডিকেট করা হয়েছে অ্যানুয়াল ইনকামকে। from investments such as endowment, the base of the vertical dashed line indicate the number of the students at the colleges in 2008। ওকে, তাহলে নিচের যে লাইনটা ছিল এটাকে ইন্ডিকেট করতেছে আমার নাম্বার অফ স্টুডেন্টস। the college shown with the highest tuition income in 2008 has how much investment income? কোশ্চেনটা কি বলছে? the college shown with the highest tuition income, তাহলে টিউশন ইনকাম ছিল এক্স। আচ্ছা, যেটা ছিল হাইয়েস্ট, তাহলে হাইয়েস্ট টিউশন ইনকাম ছিল এখানে। in 2008 has how much investment income? তাহলে টিউশন ইনকাম যার হাইয়েস্ট ছিল তার ইনভেস্টমেন্ট ইনকাম কত ছিল? এইখানে হচ্ছে 200 থেকে একটু কম, 200 থেকে একটু কম, 190 মিলিয়ন। ওকে, কোশ্চেন কিন্তু আমাদের কোনো ক্যালকুলেশনই নাই, জাস্ট আপনি কোশ্চেনটা বুঝতে পারছেন কিনা, গ্রাফটা বুঝতে পারছেন কিনা, ডেটা পর্যন্ত আপনি যাইতে পারেন কিনা, এইটুকু হচ্ছে কোশ্চেন। আচ্ছা, the the college with the highest 2008 mean investment income per student enrolled generated how much annual tuition income in 2008?
তাহলে কোশ্চেনে বলছে দ্য কলেজ উইথ দ্য হাইয়েস্ট 2008 মিন ইনভেস্টমেন্ট ইনকাম। তাহলে ইনভেস্টমেন্ট ইনকাম যার হাইয়েস্ট ছিল, তাহলে ইনভেস্টমেন্ট ইনকাম ছিল ডট, ডট হাইয়েস্ট কোথায়? এখানে। ওকে, জেনারেটেড হাউ মাচ অ্যানুয়াল টিউশন ইনকাম, এই কলেজের টিউশন ইনকাম কত হচ্ছে? তাহলে টিউশন ইনকাম দেখেন এটা হচ্ছে 100 200 মাঝামাঝির দিকে, হাফের একটু বেশি, তাহলে 160, তাহলে 150 160। If the tuition income at college exceeds its investment income, then the college is said to be tuition driven. তাহলে ডেফিনেশনটা কি বললো? If the tuition income at a college exceeds its investment income, তাহলে ইনভেস্টমেন্ট ইনকাম থেকে যদি টিউশন ইনকামটা বেশি হয়, দেন এই কলেজকে বলা হবে টিউশন ড্রাইভেন। তাহলে যেটা বেশি ওইটা ড্রাইভেন। হাউ মেনি কলেজেস শোন হিয়ার আর টিউশন ড্রাইভেন? তাহলে এখানে কতগুলো কলেজ হচ্ছে টিউশন ড্রাইভেন? টিউশন ড্রাইভেন মিনস টিউশন ইনকামটা ইনভেস্টমেন্ট ইনকাম থেকে বেশি। তাহলে আমি কি খুঁজবো শুধু টিউশন ইনকাম ইনভেস্টমেন্ট ইনকাম থেকে বেশি কোথায় কোথায় আছে। তাহলে এই ক্রসটা থাকবে উপরে, ডট থাকবে নিচে। এখানে না, এটা না, ক্রস থাকবে উপরে, এখানে পাচ্ছি আমি ক্রস উপরে, এর পার্সপেক্টিভে ডটটা নিচে। তাহলে এটা হচ্ছে 1 2, এটা হবে না, ক্রস উপরে থাকবে 3 4 5 6 7। ওকে, কোশ্চেনটা বুঝতে হবে, ডেটাটা ফাইন্ড আউট করবেন, আর কিছুই না। ক্যালকুলেশন খুবই সিম্পল। আপনি বাকি জিআরই অন্যান্য সেকশনের জন্য যতটুকু প্রিপারেশন নিয়েছেন দ্যাটস এনাফ, নতুন করে কোনো ফর্মুলা নেই। আচ্ছা, লাস্ট ওয়ান, ফর হাউ মেনি কলেজেস shown in the shown is the investment income in 2008 more than double the same college tuition income in 2008? তাহলে ইনভেস্টমেন্ট ইনকাম টিউশন ইনকামের ডাবল থেকে বেশি হবে। ওকে, তাহলে ইনভেস্টমেন্ট ইনকাম ছিল ক্রস, ইনভেস্টমেন্ট ইনকাম in 2008 more than double the same plus tuition income। তাহলে টিউশন ইনকাম ছিল ক্রস, ইনভেস্টমেন্ট ইনকাম ছিল ডট। তাহলে ইনভেস্টমেন্ট ইনকাম টিউশন ইনকাম থেকে টিউশন ইনকামের ডাবলের বেশি হবে। তাহলে ক্রস থাকবে নিচে, ডট থাকবে উপরে, ডট থাকবে উপরে ডাবলের বেশি, এটাতে পাচ্ছি কনফার্ম। ডট উপরে আর এখানে ডাবলের বেশি। ওকে, একটা ডাবলের বেশি তো এইটা 250 থেকে বেশি হবে, 200 300, 250 থেকে বেশি, এটা 500, একদম 500 কাছাকাছি, এটা হবে না। আর কোথায় আমাদের বলছিল ডট থাকবে উপরে, ক্রস থাকবে নিচে, এটা অপোজিট হয়ে গেছে। তাহলে জাস্ট একটা পাইছি, অনলি ওয়ান। ওকে, মোটামুটি আজকের জন্য শেষ। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আপনারা হচ্ছে একটু কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমরা মোটামুটি হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন নিয়ে কিছুটা ডিসকাস করলাম। তাহলে আমাদের এখানে যদি একটু রিক্যাপ করি, প্রথম কাজ হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশনে কোনো ধরনের ফর্মুলা থাকবে না, মানে ডিফারেন্ট কোনো ফর্মুলা থাকবে না। আপনার স্ট্র্যাটেজি হচ্ছে আপনি ফার্স্ট ডেসক্রিপশনটা পড়বেন, ডেসক্রিপশন পড়ার পরে, কারণ ডেসক্রিপশনটা আপনাকে পড়তেই হবে, এটা কোনো অল্টারনেটিভ নাই, ডেসক্রিপশন পড়তেই হবে। দেন হচ্ছে আপনি ডেটা গ্রাফে যাবেন, গ্রাফটাকে আপনি 10 to 15 সেকেন্ড একটু বুঝতে চেষ্টা করবেন টাইটেল গুলা কি আছে আর কি সম্পর্কে এখানে বলতে যাচ্ছে। আচ্ছা, ওইখান থেকে হচ্ছে আপনি কোশ্চেনটা ফাইন্ড আউট করে কোশ্চেনটা টোটালি বুঝে আপনি যাবেন ওই কিভাবে সলভ করবেন, গ্রাফে যাবেন, গ্রাফটা ফাইন্ড আউট করে ক্যালকুলেশন করে ডান। ওকে, আর হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবেন তত ডেটা ইন্টারপ্রিটেশনের উপর আপনার ভয়টা চলে যাবে। যেহেতু এই সেকশনটা নিয়ে আমরা হচ্ছে আদার্স আর কোথাও ডিসকাস করি, মানে আগে পড়ি নাই। আপনার ইঞ্জিনিয়ারিং পড়েন বা মেডিকেলে পড়েন বা এগ্রিকালচারে পড়েন, যে সেকশনে পড়েন, বিবিএ পড়েন, ইংলিশ লিটারেচারে পড়েন, ডেটা ইন্টারপ্রিটেশনের উপর এই টাইপের কোশ্চেন নিয়ে আমরা কখনোই প্র্যাকটিস করি নাই, অ্যাটলিস্ট বাংলাদেশে যারা আছি।
এই এডুকেশন সিস্টেম এরকম হয় নাই। তো এই টাইপের কোশ্চেন আমরা আগে দেখি নাই। তো যথেষ্ট পরিমাণে কোশ্চেন আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর কিছু কিছু আমাদের মাঝে কেউ কেউ আছে যাদের কম সংখ্যক প্র্যাকটিস করলে হচ্ছে, বাট কিছু করার নেই। ওকে, আপনার যতক্ষণ না পর্যন্ত আপনার ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার প্র্যাকটিস করতেই হবে। ওকে, আর হচ্ছে ইটিএস এর ম্যাটেরিয়াল গুলা জিআরই বিগ বুক পড়তে পারেন। মাগুসের কোশ্চেন গুলা ভালো, 5LB ও ভালো, বাট এগুলো মাগুস 5LB এগুলো হচ্ছে যারা এই কোশ্চেন গুলো ক্রিয়েট করতেছে তারা হচ্ছে আমাদের থেকে অনেক মানে অনেক বছর যাবত, 10 to 15 ইভেন 20 ইয়ার্স যাবত হচ্ছে জিআরইর সাথে রিলেটেড, তারা ভালো জানে। বাট ওইখানে এক্সপ্লানেশন গুলো একটু লেংদি হয়, কারণ হচ্ছে আপনার হয়তো কারেন্ট লেভেল হচ্ছে 160 বা 158, বাট ম্যানহাটন যে বইটা লিখছে এই বইটা এমন ভাবে লেখা হয়েছে যে যারা জিআরই স্টার্ট করতেছে বা যার লেভেল 140 সেও যেন এই ক্যালকুলেশন বা এই স্টেপ গুলা ধরতে পারে। তাই এভারেজ স্টুডেন্টের জন্য কোশ্চেনগুলো ডিটেলস এক্সপ্লেন করা হয়েছে, স্টেপের সংখ্যাও বেশি এখানে, বাট অ্যাকচুয়ালি এতগুলা এত ডিটেলস এক্সপ্লেনেশনের দরকার নাই আপনি যদি কোয়ান্টে মোটামুটি ভালো হন। আপনি দেখবেন এখানে অনেক বেশি কথা বলছে, অনেক বেশি মানে ডিটেলস এক্সপ্লেন করছে, এত ডিটেলস আমার শেখার দরকার নেই। ওকে, আচ্ছা, অনেক শর্টকাট আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর হচ্ছে জিআরই কোয়ান্ট স্কুলস এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আরো ফার্দার কোনো যদি সার্ভিসের দরকার হয় আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা ট্রাই করবো। ওকে, থ্যাংক ইউ।